এগুলো তো আমি খুলেই ফেলছি। এখন ম্যাজিস্ট্রেট সাহেব যদি এটা নিয়ে কোনো ঝামেলা করে, গুড মর্নিং ব্রোস, আসেন আজকে অনেকদিন পরে ইন্ট্রো দিই। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাইন্ডলি যেটা হয়েছে, একটু এনার্জি আনার চেষ্টা করতেছি, সকাল সকাল তো তাই। আর সকাল সকাল যাচ্ছি কই, আজিজ মঞ্জিলে ফুটবল খেলার জন্য। ইদানিংকালে আপনাদের ভাইয়ের সকাল সকাল ঘুম থেকে উঠার রিজন একটাই, অবশ্য কালকে একটা ভিন্ন রিজনে উঠছিলাম, সেটা অন্য একটা ব্লগের মধ্যে অ্যাকুমুলেটেড ব্লগ হবে ওইটা, সেটার মধ্যে ওইগুলা দেখাবো না। আর আজকের সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মিষ্টি ঠান্ডা, রোদ উঠছে যদিও, আর রোদ উঠে বোঝার উপায় নাই যে একটু আগে এখানে বৃষ্টি হয়েছিল। সকালবেলা ইদানিং ঢাকা শহরে বৃষ্টি নামতেছে, ভালো জিনিসটা, ভালো, সারাটা দিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, ভালো জঙে ধরে গেছে টাইপের অবস্থা। চলে আসছে মোটামুটি প্লেয়াররা। ও আজকে আমাদের সাথে কোরিয়ান দুইজন প্লেয়ার আছে। মোটামুটি টপ বক্স নিয়েই ঘোরা হইতেছে এখন ঢাকা শহরের ভিতরে, কারণ জিনিসপত্র নিয়ে মুভ করতে হইতেছে। সব জিনিসপত্র টপ বক্সের ভিতরেই থাকে, আর টপ বক্স দেখলেই তো কয়েকজন বলে ওঠে ডেলিভারি বয়। সেগুলো নিয়ে কথাবার্তা বলতেছে, আগে খেলা শেষ করে নিই। হাউ ডু ইউ সে গুড মর্নিং ইন কোরিয়া? 좋은 아침. 좋은 아침. But actually it was not real Korean, but it was translated from good morning. Okay. Because in Korean, What do you say? there is not exactly same with good morning. Like in Thailand they say Sodika. 사디카 is 안녕하세요. Is hello. Hello, yeah. This type of words. So what is it in Korea? 안녕하세요. Is Say it again. 안녕하세요. 안녕하세요. Yes. Okay. The same with hello. Hello. Hi. And it can be replaced good morning Good morning. or good afternoon. And in China they call it ni hao. Ni hao. Yeah. Ni hao. And yeah, in Chinese there is good morning, one an, One an. something like that. So as we say, like we give assalamu alaikum. Yes. Assalam. Yes. Yes. Balochen is. Balochen is also common. Yeah. After giving salam we say. Yeah. আজকে টোটাল 4টা ম্যাচ খেলছি, 4টা ম্যাচের মধ্যে হচ্ছে 3টা হারছি, একটা ড্র হয়েছে। লাস্ট কয়েকদিন ধরে ফুটবলে আমার প্রচুর পরিমাণ কুফা চলতেছে, একটা ম্যাচও জিততে পারতেছি না। অবশ্যই আগের ম্যাচটা খুব ভালো কাটছে, 3 ম্যাচে 5 গোল, বুঝেন, গোল্ডেন সময় কাটাই দিছি। কিন্তু এর পরবর্তীতেই কুফাটা লাগছে, এর পরবর্তীতে ম্যাচগুলোতে গোল নাই, সবগুলোতে হারতেছি আর হারতেছি। অবশ্য ড্র হয়েছে কয়েকটা, এভাবেই জীবন চলতেছে। যাই হোক, মেসিও তো খারাপ খেলে, তাই না? আর আমি তো সাইফুল্লাহ সানি। আসেন এবার কিছু কথাবার্তা আপনাদের সাথে বলি। লাস্ট ভিডিওটা যখন আপলোড দিছি, আমার যে টপ বক্স চলা ভিডিও, সেটার মধ্যে অনেকেই কমেন্ট করছে ডেলিভারি বয়, ডেলিভারি বয়, ডেলিভারি বয়, বিশেষ করে ফেসবুকে একটু বেশি, আর অনেকের কাছে পছন্দ হয় নাই। ভাই, এটা নিয়ে একটু ক্লিয়ার কাট কথাবার্তা বলা দরকার। আরও একটা প্রশ্ন আছে, সেটা নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার কাট কথা বলতে হবে। আগে এই প্রশ্নটার ক্লিয়ার কাট কথাবার্তা বলে নিই। ভাই, টপ বক্স লাগাইছি, মূল উদ্দেশ্য হচ্ছে ভাই ফাংশনালিটি, বারবার আমি বলতেছি ফাংশনালিটি। আমার ডেইলি ক্যামেরা গিয়ার্স নিয়ে বেরোইতে হয়, মুভ করতে হয়, সেই জিনিসগুলো আমার টপ বক্সে রাখাই সুবিধা। তার পরবর্তীতে ট্যুরে গেলে আমাকে ল্যাপটপ ক্যারি করতে হয়, সেই সব জিনিসের সুবিধা আমাকে টপ বক্সটা দিবে। তো টপ বক্সটা, হ্যাঁ, আপনার চিন্তাভাবনায় থাকতে পারে, আপনার দৃষ্টিভঙ্গিতে টপ বক্স যারা লাগাইছে তারা ডেলিভারি বয়, আর ডেলিভারি বয়কেও আমি ছোটো করে দেখতেছি না। আর একটা জিনিস আপনাকে আমি একটু চিন্তার খোরাক জায়গায় দিই, 20,000-22,000 টাকা খরচ করে কোনো ডেলিভারি বয় বাংলাদেশে টপ বক্স লাগাবে না, বুঝছেন? টপ বক্স বাংলাদেশে এক্সপেন্সিভ জিনিস। সো আমার কাছে বিষয়টা, টপ বক্সের বিষয়টা খুবই নর্মাল, কারণ আমি কয়েকটা দেশ ঘুরে আসছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওগুলোতে একবারে খুবই অ্যাভেলেবেল, আমার কাছে তাই নর্মাল মনে হচ্ছে। কিন্তু আপনারা যেহেতু বাংলাদেশে এই জিনিসগুলো খুব রেগুলারলি দেখেন না, তাই আপনার কাছে বিষয়টা নর্মাল না। সেই কারণে আপনি বলতে পারেন ভাই বাল্কি দেখা যায়, এরকম দেখা যায়, ওরকম দেখা যায়, তারপর ডেলিভারি বয়, পিৎজা ডেলিভারি বয়, ওগুলোকে আমি নেগেটিভ কমেন্ট হিসাবে ধরতেছি না। আপনার জানার পরিধির ভিতরে হয়তো আপনি এটাই দেখছেন যে টপ বক্স যারা লাগায় তারা ডেলিভারি বয়, কিন্তু আমার জানার পরিধিতে আবার বিষয়টা ভিন্ন। যারা ট্যুর ট্রাভেল করে তাদের জন্য টপ বক্স মাস্ট, যারা ডেইলি বিভিন্ন অ্যাক্সেসরিজ দিয়ে মুভ করে তাদের জন্য টপ বক্স মাস্ট, সেফটি দেয়, ক্যারিং সুবিধাটা দেয়। ঠিক আছে, বুঝা গেছে? আসেন বাকি কথাবার্তা স্টুডিওতে গিয়ে বলি।
আসছি সাওয়ারির সামনে, কারণ হচ্ছে একটু ইনফরমেশন নেওয়া লাগবে। এক ভাই পুরান ওনার একটা বাইক এক্সচেঞ্জ করে এখান থেকে আরও একটা বাইক নিবে, তো কী কী বাইক আছে একটু দেখে যাই। জিক্সার আছে অনেকগুলো না? কি অবস্থা? ও এক্সমোশন দুইটা আছে, একটা 920 কিলো। এটার প্রাইস কত ধরছে? এটা 6,45,000। ওরে আল্লাহ, এক্সমোশনের দাম এখনও কমে নাই। আচ্ছা, এর পরবর্তীতে FZX আছে দুইটা, যদিও এটা অ্যাডভান্সড হয়ে গেছে। আর সাওয়ারিতে এখন কারেন্টলি একটা অফার চলতেছে। অফারটা হচ্ছে সাওয়ারি থেকে আপনি এখন পুরাতন বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইক নিতে পারবেন, এবং যদি নতুন বাইক আপনি সাওয়ারি থেকে নেন পুরাতন বাইক এক্সচেঞ্জ করে, তাহলে আপনাকে দেওয়া হবে স্পেশাল ডিসকাউন্ট। আগে বলি হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড বাইক যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে। প্রথমত আপনাকে প্রথম মালিক হইতে হবে, দ্বিতীয়ত বাইক 10,000 কিলোমিটারের নিচে চলা হইতে হবে। 10,000 কিলোমিটার বেশি হলেও সমস্যা নেই, যদি আপনার বাইক ফ্রেশ থাকে তখনই আপনি নতুন বাইক নিতে পারবেন, এবং নতুন বাইক নেওয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন। এবং অফিসিয়াল আনঅফিসিয়াল সব বাইকই পেয়ে যাবেন। যদি অফিসিয়াল বাইক নেন তাহলে পাবেন হচ্ছে 3,000 টাকা ডিসকাউন্ট। আর হচ্ছে যে সিবি ইউনিট সেই বাইকগুলো যদি আপনারা কিনেন, যেমন এখানে সিবি অনেকগুলো বাইক আছে, R15, তারপরে MD আছে, CBR আছে, এগুলো যদি কিনেন তাহলে পাবেন হচ্ছে 10,000 টাকা ডিসকাউন্ট। যাদের যাদের এখন বাইক আপগ্রেড করার ইচ্ছা আছে, এটা একটা ভালো সুযোগ। আর একটা গুড নিউজ, এটা অবশ্য এখনকার গুড নিউজ না, এটা কয়েকদিন আগে ঘটে যাওয়া একটা গুড নিউজ। আর এখন ব্রোস একটা গুড নিউজ করছে। জুলাই মাসের 13 তারিখে বাইক কিনছি, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ। এখনও পর্যন্ত বাইকের নাম্বার আমি পাই নাই, কিন্তু একটু আগে ফোন আসছে যে বাইক নিয়ে যাইতে হবে আমাকে BRTA-তে। এটা হচ্ছে একটা প্যারার বিষয় যে এতদিন এই সিস্টেম বন্ধ ছিল, মাঝখান দিয়ে একবার চালু করছিল যে নতুন বাইক কিনলে BRTA-তে নিয়ে ম্যাজিস্ট্রেটকে দেখানো, তারপরে ম্যাজিস্ট্রেট দেখে তারপরে নাম্বার দিবে। মাঝখান দিয়ে এই জিনিসটা বন্ধ করে দিয়েছিল, এখন আবার নাম্বার দেওয়া শুরু করছে, এই জিনিসটাও চালু করছে। কিন্তু কাহিনী যেটা হয়েছে, আমার বাইকের মধ্যে তো টপ বক্সের ব্র্যাকেট ইনস্টল করা, আর যে গ্র্যাব রেলগুলো ছিল এগুলো তো আমি খুলেই ফেলছি। এখন ম্যাজিস্ট্রেট সাহেব যদি এটা নিয়ে কোনো ঝামেলা করে, এখন ম্যাজিস্ট্রেটকে দেখানোর জন্য কি এগুলো খুলতে মানে আবার লাগাইতে হবে? আমি পিছনে ব্র্যাকেট লাগানো শিওর। ডান হয়ে গেছে চেক আপ। এখন হচ্ছে নাম্বার দিবে, তার পরবর্তীতে ট্যাক্স টোকেন সব দিবে। আর কি তাহলে এখন চলে যাব? তো ট্যাক্স টোকেন নাম্বার কখন দিবে? আজকেই? আচ্ছা। হ্যাঁ, কী অবস্থা ভাই? ভালো আছেন? থ্যাংক ইউ ভাই। আগে সিস্টেম ছিল শোরুম থেকে যে পেপারসগুলো আছে, ইম্পোর্ট রিলেটেড যে পেপারগুলো আছে, এগুলো BRTA-তে পাঠাইতো। BRTA-তে পাঠাইলে হচ্ছে নাম্বার, ট্যাক্স টোকেন সব দিয়ে দিত। কিন্তু এই সিস্টেমটা মাঝখানে অনেকদিন চালু ছিল, আবার বন্ধ করে দিয়েছে, আবার এখন চালু করছে BRTA খোলার পরে, মানে সার্ভার এতদিন বন্ধ ছিল, সার্ভার খোলার পরে আর কি। আর বাইকের নাম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ব্রোস, নাম্বার প্লেটও লাগানো হয়ে গেছে। একবার নাম্বার প্লেটের মধ্যে রিভোল্ট বাইকের নাম সহ লাগাই দিছি। আর BRTA-র এই সিস্টেমটার একটা ঝামেলা আছে, যেমন একটা ঝামেলার মধ্যে আমি পড়ছিলাম। একটা বন্ধু নতুন বাইক কিনছে, তো ওর বাইকের রেজিস্ট্রেশন হবে হচ্ছে উত্তরা, মিরপুর থেকে আমরা উত্তরা যাব, বাইকের নাম্বার নাই। তো মাঝপথে পুলিশ আটকাইছে, পুলিশ আটকাই তো মামলা দিবেই, আপনার বাইকের নাম্বার কই। তারপরে পুলিশে অনেক কষ্ট বুঝাইতে হয়েছে, বোঝানোর পরে পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে যান। আসার পথে আবার যদি কোনো জায়গায় পুলিশ আটকাইতো তাহলে পুলিশকে কেমনে বুঝাইতাম? BRTA-তে নিয়ে গিয়ে যদি বাইক দেখানোর প্রয়োজনীয়তা না হয় তাহলে এই হ্যাসেলগুলোতে আসলে পড়তে হবে না আর কি। যাই হোক, আসেন আরেকটা কোশ্চেন নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে একজন বলছে যে মানুষের জীবনে উন্নতি হয়, আপনার জীবনে অবনতি হয়েছে। মানে সে এটা মিন করছে যে এরকম যে আগে আমি CBX চালাইতাম, এখন আমার নেক্সট বাইক জিক্সার হয়েছে, তো এটা আমার জীবন আসলে উন্নতি হয় নাই, আমার জীবনে আরও বেটার কিছু সে এক্সপেক্ট করছে। আমার জীবনে জিক্সার মানে হচ্ছে অবনতি হয়েছে। এই জিনিসটা একটু আরাম করে বসে আপনাদের সাথে কথাবার্তা বলি। যে ভদ্রলোক এই মন্তব্য করছেন, ধরে নিচ্ছি হচ্ছে উনি আমার রেগুলার সাবস্ক্রাইবার না, কারণ আমার যারা রেগুলার অডিয়েন্স আছে তারা জানে আসলে আমি এই বাইকটা কেন নিছি। এই বাইকটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন বাইক, অন্তর্বর্তীকালীন সরকারের মতো। যতক্ষণ না নির্বাচন হচ্ছে ততক্ষণ অন্তর্বর্তীকালীন সরকার আছে, যতক্ষণ না বায়োমোসানি একটা হায়ার সিসি বাইক মনের মতো পাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা কমিউটার বাইকের সন্ধানে ছিল, এবং সেই উদ্দেশ্যেই সেই পারপাসে হচ্ছে এই বাইকটা নেওয়া। এখন জিক্সার নেওয়াতে অধপতন, আসলে বিষয়টাতে আপনার দোষ নাই। আপনি যাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফলো করেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি এটা দেখবেন খুব লাইফস্টাইল লিড করতেছে, একটার পর একটা নতুন নতুন জিনিস আসতেছে। গাইজ আজকে নতুন বাইক নিলাম, আজকে নতুন গাড়ি নিলাম, গাইজ আজকে নতুন বাড়ি নিলাম, আজকে এটা আজকে ওইটা। আপনি হয়তো ভেবে বসে আছেন সব ইউটিউবারই এই কাজটা করে, কিন্তু না ব্রো, সানিগিরি এই কাজটা করে না। সানিগিরির লাইফে যেটা আছে
সেটাই শো করার চেষ্টা করে, আপনাকে প্রমাণ করার জন্য যে আমি বড় লোক, বা আপনাকে প্রমাণ করার জন্য যে আমার লাইফে অনেক উন্নতি হইতেছে সেই কারণে আমি দামি কিছু নিব, এরকম লোকও আমি না। আমার কাছে যখন যেটা লজিক্যাল মনে হবে, যখন যেটা আমার জন্য বেনিফিশিয়ারি মনে হবে, তখন সেই ডিসিশনটা আমি নিব। এর জন্য যদি আমি জিক্সার চালাই জিক্সার, এর জন্য যদি আমাকে সিবিএক্স চালাই সিবিএক্স, এর জন্য যদি আমাকে 7 লাখ টাকার বাইক চালাই 7 লাখ টাকার বাইকে আমার কাছে দেখবেন। ফোর্সফুল কোনো কিছু আমার কাছে দেখবেন না, ওই ধরনের ল্যাভিশ লাইফস্টাইল গাইজ। যাই হোক, এটা ছিল কথাবার্তা। আর এখন এই বয়সে এসে আসলে প্রমাণ করারও কিছু নাই, অন্তঃসার শূন্য হয়ে লাভ নাই। মানুষজন আমাকে অনেক বড় লোক ভাবে, তারপরে সোসাইটি আমাকে এরকম দেখবে কি ওরকম দেখবে, এই সব জিনিস নিয়ে ভাই এই বয়সে এসে আর চিন্তা ভাবনা করি না। নিজের কাছে নিজের ক্লিয়ার থাকা ভালো এবং অডিয়েন্সের সাথে স্বচ্ছতা রাখাই ভালো, এটা আমি সবসময় ফিল করি। ঠিক আছে ব্রোস, এই ছিল কথাবার্তা। আজকের জন্য ভাই মোসানি বিদায় নিচ্ছে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।